মধ্যে কম্পিউটার নেটওয়ার্কে বেসিক্যালি প্রিভিয়াস ক্লাস যেটা হয়েছিল এখানে ইন্ট্রোডাকশন কিছু কেন কম্পিউটার নেটওয়ার্ক বিষয়টা কি, কেন ইউজ করবো, কি পারপাসে, এই টাইপের বিষয়গুলো আলোচনা হয়েছিল। আজকেও খুব সহজ কিছু বিষয়ে আলোচনা হবে এবং তারপরে আমরা আইপি অ্যাড্রেসের ক্লাস নিয়ে বাকি অংশ করবো। প্রথমে আমরা দেখবো হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের টাইপস, এই ক্লাসটা ফার্স্টে দেখবো। তারপরে আমরা কিছু আইপি অ্যাড্রেস ক্লাসগুলি এবং আইপি অ্যাড্রেসকে কীভাবে সাবনেটে ভাগ করে ওইটার বাইনারি কনভার্সন, এই বিষয়গুলিকে একটু বুঝবো। তো ফার্স্টে আপনারা দেখছেন যে কম্পিউটার নেটওয়ার্কের টাইপস যেটা বলা হচ্ছে, টাইপটাকে কিভাবে আমরা ডিফাইন করছি, মানে আলাদা আলাদা টাইপ আমরা কিভাবে আসছি, এটা ডিপেন্ড করছে অন দ্য সাইজ অফ দ্য নেটওয়ার্ক। একটা নেটওয়ার্কের সাইজটা কত বড় সেটার উপরে বেসিক্যালি আমরা দেখি ল্যান, ম্যান, ওয়ান এবং প্যান। আপনারা হয়তো নামগুলি আগেও শুনেছেন, বেসিক কোর্সগুলি করেছেন। স্যার খুব সংক্ষেপে এই বিষয়গুলিকে আগিয়ে যাব। ক্লাস নোটের মধ্যে প্রত্যেকটা টাইপের হচ্ছে স্প্যান কতটুকু, ফ্যাসিলিটিস কি, ফিচার্স কি, এই বিষয়গুলি নিয়ে জাস্ট অল্প অল্প করে আলোচনা করা হয়েছে। তো ফার্স্টে আমরা আসছি ল্যান এর মধ্যে। The full form is LAN is local area network. On the other hand, MAN is metropolitan area network. One is wide area and PAN is personal area network. Local area network এর মধ্যে বলছে দেখেন is a group of computers connected to each other in a small area such as a building or office. মানে অল্প কিছু ডিভাইসেস কে নিয়ে লাইক কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার এটসেট্রা এগুলিকে নিয়ে অল্প কিছু ডিভাইস নিয়ে যখন আমরা একটা নেটওয়ার্ক তৈরি করি সেটাকে আমরা একটা LAN নেটওয়ার্ক বলছি আর কি। জি সার্ভারটা ওই যে সার্ভার বক্সের মতো সবগুলো লাইন ওটা সার্ভার না, দ্যাট ইজ কল্ড সুইচ। সুইচ সার্ভার হচ্ছে কম্পিউটারের মতোই একটা ডিভাইস যেটা কম্পিউটারের চেয়ে একটু পাওয়ারফুল, মানে পাওয়ারফুল, একটু স্টেবল, মানে একটু হাই কোয়ালিটি কম্পিউটারটাকে আমরা সার্ভার হিসাবে সেট আপ করি। যেমন নর্মাল কম্পিউটারগুলির মধ্যে আমরা উইন্ডোজের 11, 10 অথবা আপনারা চাইলে ম্যাক পিসি হলে ম্যাক ওএস, লিনাক্স হলে লিনাক্সের গ্রাফিক্যাল ভার্সন যেটা আছে সেগুলি ইনস্টল করেন। সার্ভারের জন্য সার্ভার অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়, যেমন উইন্ডোজ সার্ভার, লিনাক্স সার্ভার এটসেট্রা টাইপের সার্ভার অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়ে থাকে। এবং সেই সার্ভার অপারেটিং সিস্টেম থেকে আমরা যে ফ্যাসিলিটিগুলি পাই, মানে ওই সার্ভারের অনেক রকম কাজ আছে। তো ওই স্পেসিফিক সার্ভারটাকে আমরা কি সার্ভার হিসাবে কাজ করবো সেটা, যেমন আপনার হতে পারে একটা ওয়েবসাইট সার্ভার, হতে পারে ফাইল সার্ভার, হতে পারে হচ্ছে ডিএনএস সার্ভার, মানে যেটাকে ডোমেন নেমটাকে রিসলভ করবে, আবার হতে পারে ইন্টারনেট সার্ভার যেটাকে আমরা প্রক্সি সার্ভার বলে থাকি। এই টাইপের আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা সার্ভারের ভিতরে ওই সফটওয়্যারটাকে কনফিগারেশন করলে সেটা দেন সার্ভার হিসাবে কাজ করে। আচ্ছা আসেন এখানে, তাহলে আমরা বলছিলাম LAN is used for connecting two or more personal computers to a communication medium such as twisted pair or coaxial cable. Twisted pair তো আপনারা জানেন যেগুলি নরমালি ইন্টারনেটের কাজের জন্য ইউজ করা হয়, এন্ড coaxial cable হচ্ছে আপনার ডিশের লাইনগুলি, রাইট? এই ধরনের সস্তা টাইপের কেবল দিয়ে আমরা এরকম লোকাল এরিয়া নেটওয়ার্কটাকে তৈরি করতে পারি। So it is less costly as it is built in inexpensive hardware such as hub, network adapter, Ethernet cable. মানে এটা খুব সস্তায় বা খুব কম খরচে তৈরি করা যায়, বিকজ এখানে আমাদের প্রয়োজন হচ্ছে হাব অথবা কম দামি সুইচ। হাব এবং সুইচ দুইটা ডিভাইসের মধ্যে আপনারা বেসিক পার্থক্যটা জানেন। সুইচ এবং হাব বেসিক্যালি একই কাজ করে, মানে এই যে আপনারা এখানে বাইরে যে বক্সের মধ্যে দেখেন অনেক লাইট জ্বলে, কোনো ইয়া নাই, বাট সুইচের ভিতরে কন্ট্রোলার থাকে, রাইট? সুইচের ভিতরে মেমরি থাকে, মানে হচ্ছে কি হাব আপনি একটা জায়গা থেকে মনে করেন যে খুব সংক্ষেপে যদি দেখায়, মনে করেন যে একটা ডিভাইস, দিস ইজ হাব। এটার মধ্যে মনে করেন এখানে অনেকগুলি পোর্ট আছে, হ্যাঁ? এই পোর্ট প্রত্যেকটা পোর্টে একটা কেবল কানেকশন করতে পারছেন। সুইচ ইজ অলসো লুক লাইক সেম, বাট একটু বেশি থাকে, একটু বেশি পোর্ট থাকে, কমও থাকতে পারে, হ্যাঁ? সো এইটা যদি মনে করেন সুইচ, তাহলে এই দুইটার মধ্যে বেসিক্যালি পার্থক্য হচ্ছে, মনে করেন আপনি একটা কম্পিউটার থেকে ডেটা পাঠাতে চাচ্ছেন এই কম্পিউটারটাই, সাপোজ এখান থেকে এখানে পাঠাচ্ছে, এই কি করছে, এর প্রত্যেকটার মধ্যে পাঠাচ্ছে, যে অ্যাকচুয়াল রিসিভার সে জাস্ট কি ধরে পাঠাচ্ছে, পাঠানোর কি ঠিকানা দিয়ে পাঠায়, আমরা তাকে চিঠি পাঠাবো, ঠিকানা দিয়ে পাঠায়। কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে ঠিকানা হচ্ছে তার আইপি অ্যাড্রেস, ইনক্লুডিং দ্য সাবনেট মাস্ক এবং ডিএনএস যে যদি থাকে, ডিফল্ট গেটওয়ে থাকে, এই নাম্বারগুলির প্রয়োজন ক্ষেত্রে আমরা দিয়ে দিই, বাট মেইন হচ্ছে আইপি অ্যাড্রেসটা ধরে। আপনি যখন এইখান থেকে এইটা পাঠাতে চান, বাকি আরো অনেকগুলি এখানে মনে করেন পোর্ট আছে, প্রত্যেকটা পোর্টেই পিসি কানেক্টেড আছে, এই কি করছে সবার কাছে পাঠাচ্ছে, যে রাইট ডিভাইস সে শুধু অ্যাকসেপ্ট করছে, বাকিরা ডিনাই করছে। সো এটা একটা স্লো প্রসেস। অনেকটা আপনি এরকম চিন্তা করতে পারেন যে একটা মনে করেন অনেক রাস্তার মোড়, মনে করেন 7 রাস্তার মোড়,
সেখানে কোনো ট্রাফিক পুলিশ নাই, যে যার মতো যেদিকে ইচ্ছা যাচ্ছে, মানে আমরা 7 ফ্রেন্ড মিলে 7 রাস্তায় গেলাম, যে যেদিকে ইচ্ছা যাচ্ছে, কোনো কন্ট্রোল নাই, মানে এদিক থেকে আসছে ওদিক থেকে আসছে, একটা ট্রাফিক কনজেশন তৈরি হয়। তো ট্রাফিক কনজেশন মানে হচ্ছে যে একটা জটলা তৈরি হচ্ছে, যেটা এখান থেকে ফ্লো তো একটা কেবলের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? একটা মেইন কেবল তো একটা, এখান থেকে পাস হয়ে তো বাকিটাই যাবে। তো আসছে সুইচ থেকে মেইন কেবলে হয়ে তো আবার হচ্ছে অন্যটাই যাবে, সবাইকে পাঠিয়ে দিচ্ছে। আর সুইচের মধ্যে মেমোরি আছে, যে প্রত্যেকটা পোর্টে, এই পোর্টে তার কত নম্বর পিসি লাগানো হয়েছে সেই আইপিটাকে সে স্টোর করে রাখে। তার মানে যখন আমি এই পিসি থেকে মনে করেন ফর एग्जांपल এইখানে পাঠাতে চাচ্ছি, সে জানে যে এই আমি পাঠাতে যাচ্ছি মনে করেন যে এই আইপিতে 192.168.10.15 এই আইপিতে পাঠাতে যাচ্ছি। সুইচ মেমোরিতে স্টোর করে রাখে যে এই আইপিতে যে পাঠাবো এই অ্যাড্রেসটা কোন পোর্টে আছে। মনে করেন যে এই পোর্টটাই আছে এই আইপি অ্যাড্রেসটা, তাহলে সে সরাসরি এখান থেকে এই পোর্টে পাঠাচ্ছে, সে অন্যগুলিকে আর পাঠাচ্ছে না। সো ওই ঝামেলাটা কমে আসছে। এটার দামও অনেক কম, এটার দাম কম্পারেটিভলি এটার চেয়ে বেশি। বাট যদি আপনি হাই এন্ডের কিনেন, মানে সিসকো কোম্পানি বা ভালো কোম্পানির সুইচ কিনেন, তাহলে লাখ টাকার উপরেও চলে যায় দাম। ঠিক আছে, কমেও আছে বেশিও আছে, বিভিন্ন প্রাইসে। জি আইএসপি যে আছে আপনারা বলছেন না অ্যাকচুয়ালি হাব খুব বেশি একটা ইউজ হয় না, সেটা সুইচ ইউজ হয়। সুইচেরও যে বললাম বিভিন্ন প্রাইসের আছে, আপনি ছোট সুইচ নেন, টিপি লিংক, ডি লিংক এই টাইপের কোম্পানি নেন, তাহলে অনেক কম দামে 4-5 হাজার টাকার মধ্যে একটা সুইচ পেয়ে যাবেন। স্যার পার্সোনালি আমরা সুইচ ইউজ করে কি করতে পারি? পার্সোনালি সুইচ ইউজ করে আপনারা করতে পারেন হচ্ছে, মনে করেন আপনার বাসায় 3টা কম্পিউটার আছে, 3টা কম্পিউটারকে আপনি 2টা কম্পিউটার যদি থাকতো তাহলে ডাইরেক্ট কানেক্ট দিতে পারতেন, তাহলে দুজনের মধ্যে ফাইল আদান-প্রদান শেয়ার হতো। মনে করেন আপনার বাসায় 3টা কম্পিউটার আছে, একটা প্রিন্টার আছে, 4টা ডিভাইসকে তো আপনি একটা নেটওয়ার্কে আনবেন। তাহলে আপনাকে কি করতে হবে, এখানে কোনো সার্ভার লাগবে না আমাদের, প্রত্যেকটা পিসিতে আইপি কনফিগারেশন করতে হবে, এবং প্রিন্টারটা যদি আইপি প্রিন্টার হয় তাহলে আপনি আইপি দিয়ে কেবল ডাইরেক্ট দিতে পারছেন, যদি আইপি প্রিন্টার না হয় নরমাল প্রিন্টার হয় তাহলে যে কোনো একটা পিসিতে লাগাতে হচ্ছে। সেক্ষেত্রে ওই প্রিন্টারটাকে আলাদা হিসাবে আমরা ধরবো না, ওটা করে পিসিতে একটা পার্টস হিসাবে ধরবো। তাহলে আপনি ওই যে একটা সুইচ, আপনি কানেকশনগুলি কি করবেন, এই যে এখানে একটা কানেকশন দিবেন, এখানে 3টে কানেকশন দিবেন, দিলে তারপরে ওই ফোল্ডারগুলি, ওই যে কম্পিউটারগুলি, ওইটার মধ্যে যে কোনো ফাইল বা রিসোর্সকে আপনি শেয়ার পারমিশন দিয়ে দিলে সেইটুকু অংশ শেয়ার হবে, মানে যতটুকু অংশ শেয়ার পারমিশন দিব ততটুকুই শেয়ার হবে। এবং আপনারা কানেকশন থাকলে আপনার রিমোট ডেস্কটপ ইউজ করতে পারেন। রিমোট ডেস্কটপ মানে হচ্ছে একটা ইন্টারনেট ছাড়া ফ্রি একটা সফটওয়্যার, যেটা ল্যান কানেকশনে চলে। আর আমরা টিম ভিউয়ার টাইপের, অ্যাডমিন ভিউয়ার, টিম ভিউয়ার ইউজ করি, এগুলি হচ্ছে ইন্টারনেট কানেকশন সহ অনলাইন বেসড, আর এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক বেসড। মানে আপনি রিমোট ডেস্কটপ দিয়ে একটা ডেস্কটপ থেকে আরেকটা ডেস্কটপে ঢুকেও কাজ করতে পারবেন, যাবতীয় কাজ করতে পারবেন, ওই ডেস্কটপের লাইভ ভিউটা আপনার স্ক্রিনে দেখা যাবে। ঠিক আছে, যদি কানেক্টিভিটি এস্টাবলিশ থাকে। হ্যাঁ, ওয়্যারলেস যে আমরা বাসায় হোম রাউটার ইউজ করি, সুইচের ক্ষেত্রে এইভাবে ডিরেক্ট ওয়্যারলেস হয়, কারণ সুইচগুলি তো আমরা কেবল দিয়েই কানেক্ট করবো, সুইচগুলিকে কেবল দিয়ে কানেক্ট করবো। আপনার যদি কিছু ওয়্যারলেস ডিভাইস থাকে সেক্ষেত্রে আপনি এই সুইচের সাথে একটা পোর্ট থেকে আপনি একটা হোম রাউটার অ্যাড করে দিবেন। হ্যাঁ, যে ছোট ছোট রাউটার, এই বাসায় যে রাউটারগুলো ইউজ করি আমরা, বাসায় যে ইন্টারনেটের কানেকশন যে রাউটার ইউজ করি না, সুইচ থেকে একটা পোর্টে একটা রাউটার দিয়ে দিবেন, ওই রাউটার তখন ওয়াইফাই ছড়াবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে the data is transferred at an extremely faster rate in the local area network, মানে খুব ফাস্ট গতিতে ডেটা যায় and provides higher security। যেহেতু আমি এখানে লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে ইন্টারনেট যদি অ্যাক্সেস না করি, তার মানে আমার বাইরের দুনিয়ার সাথে এই গ্রুপটার কোনো সম্পর্ক নাই, তাই না? তার মানে এখানে সিকিউরিটি কোনো ইস্যু হচ্ছে না। বাট ইফ ইউ কানেক্ট দিস লোকাল এরিয়া নেটওয়ার্ক টু দ্য ইন্টারনেট, মনে করেন আপনি একটা পোর্টে ইন্টারনেট অ্যাড করে দিলেন, ইন্টারনেটের জন্য আপনার একটা রাউটার লাগবে। সুইচ ডিরেক্টলি ইন্টারনেট দিতে পারে না, মানে আপনাকে রাউটার হয়ে সুইচে ইন্টারনেট দিতে হবে, মানে রাউটার থেকে সুইচে ইন্টারনেট আসবে, সেই ইন্টারনেটে সব পোর্টে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, পরেরটাই আসি। দেখেন এটা মোটামুটি লোকাল এরিয়া। তারপর হচ্ছে প্যান, মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে এরকম একটা নেটওয়ার্ক যেটা পার্সনের সাথে মুভ করবে। যেরকমটা মনে করেন যে আপনি আপনার ব্লুটুথ দিয়ে অথবা আপনার হচ্ছে যে ওয়াইফাই করে আমরা হটস্পট, হ্যাঁ ধরেন এই টাইপের, বা আমরা সহজ ডিভাইসে চিন্তা করি, আপনার মোবাইল থেকে আপনি ফাইল শেয়ার করছেন, আপনি আর দু চারটা ফ্রেন্ডকে আপনি ওয়াইফাই দিচ্ছেন, মানে আপনি হটস্পট চালু করেছেন, তার মানে আপনি যেদিকে মুভ করবেন আপনার মোটামুটি 10 মিটার এরিয়া, ডিপেন্ডস অন দ্য ব্লুটুথ অফ দ্য রেঞ্জ অফ দ্য হটস্পট, ওই রেঞ্জের মধ্যে সেই কানেক্টেড ডিভাইসগুলিকে থাকতে হবে, আদারওয়াইজ একটু ডিসকানেক্ট হয়ে যাবে। মনে করেন আপনি একজনকে ফাইল শেয়ার দিয়েছেন, ফাইল শেয়ার দিয়ে আপনি হাঁটতে হাঁটতে চলে গেলেন,
যে ওগুলো যদি ওখানে থাকে আপনার 10 মিটারের মধ্যে না থাকে তাহলে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো যেই এরিয়া নেটওয়ার্কটা পার্সোনালের সাথে মুভ করে অথবা টোটাল নেটওয়ার্কটাকে মুভ করা যায় সেই রকম নেটওয়ার্ককে আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলছি। যেরকমটা ওয়্যারলেস ম্যাক্সিমাম ক্ষেত্রে এই নেটওয়ার্কটা ওয়্যারলেস হয়, যেহেতু ওয়্যার্ড কানেকশন নিয়ে আমরা যদি ওয়্যার্ড কানেকশন দিয়েও করি তাহলে আপনি ওই কানেকশনের সাথে ওই কেবলের লেন্থ, মনে করেন আপনি 10 মিটার একটা কেবল ইউজ করছেন, কানেকশন দিয়েছেন, তাহলে আপনি যদি মুভ করেন আপনার ল্যাপটপটা নিয়ে ওই ডিভাইসটাকে তো মুভ করতে হবে কেবল সহ, কারণ আপনি টান দিলে তো কেবল সবাই যাবে, আর যদি কেবল খুলে দেন তাহলে তো নেটওয়ার্ক থেকেই চলে আসবে না। না সেটাই, সাধারণভাবে কেউ তার লাগায় হাঁটবে না, কেউ তার লাগিয়ে হাঁটবে না। So that a personal area network is a network arranged within an individual person, typically within the range of 10 meters. And personal area network used to connecting a computer device of personal use is known as personal area network. And the devices are used to develop something. স্যার এটা বর্তমানে খুব ওয়াইডলি ইউজ হচ্ছে, স্যামসাং এর একটা ইকোসিস্টেম হয়, স্যামসাং হ্যাঁ স্যামসাং আছে, অ্যাপলের আছে, যেরকম আপনার হ্যাঁ ওইটা যে এনএফসি আছে, এনএফসি তো একদম কাছে লাগানো লাগে, বাট এরকম মানে ওই রেঞ্জের মধ্যে ওই কোম্পানি ডিভাইস থাকলে ওইগুলিকে শেয়ার টাইপের সফটওয়্যারগুলি দেওয়া থাকে, ইজি শেয়ারগুলি ওই বিল্ট ইন আকারে সফটওয়্যার দেওয়া থাকে যেটা দিয়ে আপনি খুব সহজে ফাইল ট্রান্সফার করতে পারবেন। যেটা আমরা আগে যে কি একটা সফটওয়্যার খুব চলতো আগে শেয়ারিং দিয়ে আমরা যেরকম ইউজ করতাম, এখন আর শেয়ারিং লাগে না, কারণ ওই ডিভাইসের মধ্যেই সেম কোম্পানি ডিভাইস হলে, স্যামসাং বলে না অন্যান্য কোম্পানিগুলো সেম কোম্পানি ডিভাইস হলে ফাইল ট্রান্সফারটা অনেক ইজিয়ার হয়। বাট কনসেপ্টটা কিন্তু ওইটাই থাকছে যে আপনি কিন্তু পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আপনার সাথেই মানে পার্সোনালের সাথেই মুভ করে যাচ্ছে। আচ্ছা, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক দুই রকম হতে পারে, একটা হচ্ছে ওয়্যারড হতে পারে আর একটা হচ্ছে ওয়্যারলেস হতে পারে। তাহলে ওয়্যারড পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে যে আপনি বুঝতেই পারছেন যে ওয়্যারড একটা একই কনসেপ্ট, মানে কেবল দিয়ে থাকতে পারে, কেবল ছাড়াও থাকতে পারে আর কি। তো ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে বলছি যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ইজ ডেভেলপড বাই সিম্পলি ইউজিং ওয়্যারলেস টেকনোলজি such as Wi-Fi, Bluetooth, etc. and it is low range network, মানে রেঞ্জটা কম, ডেটা স্পিড কম না, কিন্তু ডেটা স্পিড আর ডেটার ব্যান্ডউইথ এই দুইটার মধ্যে হচ্ছে একটা পার্থক্য আছে। স্পিড আর ব্যান্ডউইথটা এরকম চিন্তা করবেন, মানে আমরা মনে করি যে আমার ইন্টারনেটের স্পিড স্লো, আমরা কিন্তু আবার আমরা ব্যান্ডউইথের হিসাবটাও করি, মানে কনসেপ্ট হচ্ছে এরকম যে একটা মনে করেন পানির পাইপ, একটা 2 ইঞ্চি ডায়ামিটারের পানির পাইপ, সেটার মধ্যে দিয়ে যেই ফোর্সে পানি যেতে পারবে ম্যাক্সিমাম 1 ইঞ্চি পানির পাইপতে তো আপনি যত ফোর্সে দেন ওই সমপরিমাণ তো আসবে না, তার মানে ওই পাইপটা হচ্ছে আমার ব্যান্ডউইথ। এবার আপনি 2 ইঞ্চি পাইপের মধ্যে দিয়ে আমি অল্প গতিতে পানি ছাড়ছি, অল্প অল্প করে পানি ছাড়ছি, সেটা হচ্ছে আমার স্পিড। ঠিক আছে, পানিটা আপনার কি গতিতে যাচ্ছে, মানে কি পরিমাণ পানি আপনার বের হচ্ছে পাইপের মাথা দিয়ে, সেটা হচ্ছে আপনার স্পিড। পাইপের ডায়ামিটারটা যত, এটা হচ্ছে ব্যান্ডউইথ। মানে আপনার ব্যান্ডউইথ যদি বেশি হয় তাহলে আপনি স্পিড বেশি পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ব্যান্ডউইথ যদি কম হয় তাহলে আপনি ওই অপরান্ত থেকে যতই দিই, মনে করেন আমরা ফাইল একটা ডাউনলোড করবো, একটা ফাইল ডাউনলোড করবো, দেখবেন কিছু কিছু সাইট থেকে খুব ফাস্টার ডাউনলোড হচ্ছে, কিছু কিছু সাইট থেকে স্লোয়ার ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোডটা কি করা হয় যে আপনার ডিভাইসে কতটুকু সেটা দেখে না, ও দেখে যে আমি কতটুকু ছাড়তেছি, সে তার ফুল স্পিডে ছাড়ে, বাট আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি ডাউনলোড করেন। আবার অনেক অনেক জায়গায় কি করে দেখবেন যে ডাউনলোড স্পিডটা এমনি কম, আপনার ব্যান্ডউইথ অনেক বেশি আছে, আপনি হাই স্পিডের ইন্টারনেট ইউজ করছেন, বাট স্লোলি ডাউনলোড হচ্ছে, মানে ওইখান থেকে ছাড়াই হচ্ছে আস্তে আস্তে, মানে কলটাই খুলে রাখছে আস্তে করে, পানি তো আসতেই আসবে। আচ্ছা, এক্সাম্পল অফ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মনে করেন বডি এরিয়া নেটওয়ার্ক, যেরকমটা বলছি বডির সাথে মুভ করে। তাছাড়া আছে অফলাইন নেটওয়ার্ক, আমি একটু সংক্ষেপে যাই, এগুলি আসলে আপনারা জানেনই। তাহলে স্যার আইএসপি ওয়ালারা আমাদের সাথে চিটিং করে, তারা কলই অল্প ছেড়ে আমাদের বলে ব্যান্ডউইথ না, ওইটা অ্যাকচুয়াল তারা যেটা দেয় সেটা দেখেন আপনি তো ব্যান্ডউইথ স্পিড চেক করতে পারেন অনলাইনে। আপনাকে মেইনলি যেটা দেয় সেটা হচ্ছে শেয়ার লাইন দেয়। আপনি যদি ডেডিকেটেড লাইন নেন তাহলে এটা রেট অনেক বেশি হয়ে যাবে। ডেডিকেটেড লাইন নেন আপনি 5 Mbps লাইনের দামই আপনার কাছে হয়তো 2-3 হাজার টাকার উপরে চাইবে, বাট আপনি একটা 10 Mbps 5 না, আপনি 10 Mbps না, আপনি 20 Mbps এর একটা শেয়ার লাইন পেয়ে যাবেন 500 টাকায়। কিন্তু স্যার রিয়েল আইপির ক্ষেত্রে ওটা কি? রিয়েল আইপি যেটা পুরো অন্য কনসেপ্ট। ওরা রিয়েল আইপি মানে হচ্ছে অ্যাকচুয়াল আইপি। আমরা যে আইপি গুলি বসাবো, যে ডিভাইসেসগুলিতে আইপি বসাবো, আমাদের এরিয়া নেটওয়ার্ক অর্জনে দিস আর দ্য ল্যান আইপি, লোকাল এরিয়া আইপি। আর রিয়েল আইপি হচ্ছে ওই সেম আইপিটা পৃথিবীতে একটাই আছে, ওই আইপিটা আর নাই। মানে স্যার শেয়ার আইপিটা চেঞ্জ হতে থাকে, কিন্তু রিয়েল আইপিটা হচ্ছে আপনার ডিফাইন করা, মানে আপনি আমি কোন সিরিজের নিব, কারণ আজকে পরে আমরা আইপি অ্যাড্রেস নিয়ে আলোচনা করব। ওইখানে দেখবেন যে আইপি অ্যাড্রেসের 4টা পার্ট, আমরা আইপি ভার্সন 4 নিয়ে কথা বলবো, 6 এ যাবেন না।
ভার্সন 4 নিয়ে যে কথা বলি, এর 4টা পার্ট থাকে, দেখেন যে ডট দিয়ে সেপারেট করা 4টা পার্ট থাকে। তো এই 4টা পার্টের মধ্যে প্রথমটার যে ভ্যালুটা, এইটার উপরে সংখ্যার প্রথম সংখ্যাটা দেখে আপনি বলবেন যে এটা ক্লাস এ থেকে ই পর্যন্ত 5টা ক্লাস আছে, কোন ক্লাসের আইপি সেটা বলতে পারবেন আর কি। তো আমি যে আইপিটা আমি 192 না দিয়ে 172 দিয়েও করতে পারতাম আমার লোকাল এরিয়া নেটওয়ার্ক, সেটা আমি ডিক্লেয়ার করছি। বাট আপনি যখন রিয়েল আইপি নেবেন তখন ওই রিয়েল আইপি গুলি কোথায় নেওয়া হয়, যখন কোনো একটা ওয়েবসাইট আমি চালাতে চাই, যখন আমার কোনো একটা সার্ভার থাকে যেটার সাথে আমি বাইরে ফাইল টাইল ট্রান্সফার করব, রিয়েল টাইমে দরকার, রিয়েল অ্যাড্রেস দিয়ে দরকার, সেরকম ক্ষেত্রে দরকার হয়। এছাড়া আপনি একটা ইন্টারনেট, ধরুন আমাদের ভার্সিটির যদি একটা রিয়েল আইপি নাও নেই আমার সমস্যা নাই, বাট একটা রিয়েল আইপি কোথায় লাগছে, আমার আইএস সার্ভারটা চালাতে। কারণ আপনি ios.edu.bd বা IEMS এ ঢুকছেন, ওই দুইটার জন্য আলাদা আলাদা দুইটা আইপি অ্যাড্রেস আছে। আমরা ওইটাকে কি করি, আইপি অ্যাড্রেসটা মনে রাখা আমাদের জন্য কঠিন। আমরা google.com হরহামেশায় সার্চ করি, কিন্তু google.com কি, google.com বেসিক্যালি একটা আইপি অ্যাড্রেস, যে আইপি অ্যাড্রেসটা মনে রাখাটা কঠিন। এই কারণে কি করা হয় যে ওটাকে সহজ করে আমরা একটা নাম দিয়ে দিয়েছি, যেটা আপনার আইডি মনে রাখাটা আমার জন্য ডিফিকাল্ট, বাট আপনার নামটা আমার মনে থাকছে। কিন্তু আপনার নাম ধরে আমরা আপনার আইডিটাকে আমি বের করতে পারছি, এবং আমি যখন আপনাকে আপনার মার্কসটা আপনাকে দিচ্ছি তখন আপনার আইডিটা আমি দিচ্ছি, সাথে আপনার নামটাও আছে। গুগল আইপি অ্যাড্রেস অনেকগুলি কেন, কারণ গুগলের সার্ভার অনেকগুলি, একটা যদি ডাউন থাকলে আরেকটা চলে, এই কারণে google.com.bd এটাও কেন আলাদা, কারণ হচ্ছে যদি একটা সার্ভার ডাউন হয় তাহলে যেন পুরো জিনিসটা ডাউন না হয়ে যায়, এই কারণে মাল্টিপল সার্ভার দেওয়া আছে। ইভেন আপনি সার্ভারগুলিতে একাধিক হার্ড ডিস্কও থাকে, কারণ আমাদের স্টোরেজটা যদি কোনো কারণে একটা হার্ড ডিস্ক ক্র্যাশ হয়ে যেতে পারে, হার্ড ডিস্কটা যদি ক্র্যাশ হয়ে যায় তাহলে যেন আমার টোটাল ডেটাটা লস হয়ে যায়, আমার ওয়েবসাইটটা টোটাল যেন ড্যামেজ না হয়ে যায় বা ডাউন না হয়ে যায়। সেই কারণে আমার কি করতে হবে, ওটার ক্লোন কপি একাধিক হার্ড ডিস্ক থাকে, ব্যাংকগুলিতে 4টা পর্যন্ত ক্লোন থাকে। তার মানে আপনার প্রথম হার্ড ডিস্কে আপনি রাইট করবেন, আপনি নরমালি যেরকম রিড রাইট করেন সেরকম প্রথম হার্ড ডিস্কে কোনো একটা ফাইল রাখলেন, ওইটা সেম কপি 2, 3, 4 নাম্বার হার্ড ডিস্কে চলে যাচ্ছে। যে কোনো একটা হার্ড ডিস্ক নষ্ট হলো, বাকিগুলি তো ঠিক আছে। আপনি যখন কোনো একটা ফাইলকে মডিফাই করবেন তখন ওই মডিফিকেশনটা বাকি সবগুলি তো অটোমেটিক করে দেবে। এর জন্য একটা ক্লোন সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যারটা দিয়ে এটাকে করতে হয়, ওইটার মধ্যে রেট করে দিয়ে 4টা হার্ড ডিস্কে পরপর বা যে কটাই দেন দুইটা হার্ড ডিস্কে পরপর দেখা দিতে হয়, মানে একটা ক্লোন আর একটা হবে। স্যার এর জন্য এই সার্ভারগুলো সাধারণত মডুলার, স্যার এই সার্ভারগুলো সাধারণত অনেক মডুলার। হ্যাঁ স্যার এখানে আইপি অ্যাড্রেস ধরে একটা নাম বলতে পারেন, গুগল নাম, হ্যাঁ ওইটা হলো ডোমেইন নেম, ডোমেইন নেমের আন্ডারে ওই আইপি অ্যাড্রেসগুলিকে সবগুলিকে লিস্টেড করে দেওয়া হয়। ঠিক আছে, মানে একটা ফেল করলে যেন আরেকটা অল্টারনেট কানেক্ট হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়, সেই রকম সিস্টেম করে দেওয়া থাকে। এইগুলি সব সফটওয়্যারে আছে, সফটওয়্যার কনফিগারেশনের মাধ্যমে এগুলিকে করতে হয়। আচ্ছা, এরপর আসলে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটাকে আমরা বলছি, দেখেন যে কয়েকটা ল্যানের সমষ্টিতে একটা বড় এরিয়া। মেট্রোপলিটন এরিয়া মানে হচ্ছে একটা লার্জ সিটি অথবা একটা ডিভিশন বা একটা ডিস্ট্রিক্ট এরিয়ার মধ্যে আমার যদি একাধিক অফিস থাকে, একাধিক ব্রাঞ্চ থাকে, সেইগুলিকে আমি ইন্টার কানেক্ট করার জন্য মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক করি, যেটার কনসেপ্টটা অলমোস্ট ল্যানের মতোই সেম। এটা ভালো एग्जांपल ব্যাংক সিস্টেম, ব্যাংকিং ইউজ করা হয়, কারণ ব্যাংকে আগে শুধুমাত্র এটাই ছিল, এখন আবার ইন্টারনেটও আছে, বাট তারা তাদের ফাইল ট্রান্সফারটা এই টেকনোলজিতে করে, ইন্টারনেট থেকে তারা আদার ব্রাউজিং করা বা এই করা বা এটসেট্রা এই কাজগুলিকে করে। স্যার এটা তো মোর সিকিউর লাইক এটা মোর সিকিউর, বাট সিকিউরিটি তো ব্রেক করাটাও আসলে, হ্যাঁ এই যে বিভিন্ন মুভিতে দেখি স্যার যায় দেশে বিদেশে ভালো ভালো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়ে যাচ্ছে। ওয়েবসাইট হ্যাক হওয়া মানে কি, নিশ্চয়ই মানে মনিটরি ট্রানজাকশন তারা বেনিফিটের জন্যই করছে, মানে তারা ট্রানজাকশন করে কিছু একটা সংখ্যা করবে, ব্যাংকের কাছে কি টাকাটা হচ্ছে সংখ্যা। ঠিক আছে, আমার একটা অ্যাকাউন্ট, আমি একটা অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের কাছে, ঠিক আছে, আমার অ্যাকাউন্ট নাম্বারে কি আছে, মনে করেন যে একটা বড় অ্যামাউন্টের একটা সংখ্যা আছে, ওই সংখ্যাটাই টাকা, তারা কি করছে ওই সংখ্যাটাকে ট্রান্সফার করে দিচ্ছে এদিকে, তো তার মানে ওইটাই চলে আসছে। তো দেখেন যে গভর্নমেন্ট এজেন্সিজ ইউজেস ম্যান টু কানেক্ট দ্য সিটিজেন্স এন্ড প্রাইভেট ইন্ডাস্ট্রিজ ইন ম্যান ভ্যারিয়াস ল্যান্ড আর কানেক্টেড, মানে যে অনেকগুলি, এটা একটা ল্যান্ড ছিল, অনেকগুলি ল্যান্ডকে সমষ্টি করছি, কানেক্টেড টু ইচ আদার থ্রু এ টেলিফোন এক্সচেঞ্জ লাইন, অথবা এখন হতে পারে ডিএসএল লাইন দিয়ে হতে পারে, ফাইবার অপটিক দিয়ে হতে পারে। এন্ড দ্য মোস্ট ওয়াইডলি ইউজড প্রোটোকল, এখানে কি প্রোটোকল ইউজ করা হয়, প্রোটোকল বিষয়টা তো জানেন, প্রোটোকল হচ্ছে রুলস সেট অফ রুলস কে প্রোটোকল বলা হয়, মানে কোন নিয়মটা ফলো করবে সেরকম RS232 ফ্রেম রিলে, ATM, ISDN এটসেট্রা
হতে পারে and high range local area it is a higher range than local area network. Local area network হচ্ছে একটু হাই রেঞ্জের হাই কনসেপ্টের এটা। মেট্রোপলিটন এরিয়া কিছু ইউজ দেওয়া আছে যেমন দেখেন কমিউনিকেশন বিটুইন ব্যাংক ইন এ সিটি ইট ক্যান বি ইউজড ইন এয়ারলাইন রিজার্ভেশন মানে এয়ারলাইন বলে শুধু না ট্রেন বাস এগুলো রিজার্ভেশনেও মনে করেন আমি একটা ব্রাঞ্চ থেকে রিজার্ভেশন দিলাম ওই রিজার্ভেশনটা যদি অনলাইন না হয় তাহলে আরেকটা ব্রাঞ্চ থেকে যদি সেম সিটটাকে আবার আরেকজনকে রিজার্ভ করে দেয় কারণ সে খালি থাকলে সে রিজার্ভ করে দিবে তো এটা একদম রিয়েল টাইমে হতে হবে মানে আপনি করছেন সাথে সাথে ওইটা যেন সব জায়গায় মানে মেইন সার্ভারে কাজ সার্ভারে আমি যেটা লক করছি বা বুক করছি বা পারচেজ করছি ওইটা ইনস্ট্যান্ট সার্ভারের সাথে কানেক্ট হয়ে ওইটাকে ওইখানে মডিফাই হয়ে যাচ্ছে এবং অন্যরা যখন কানেক্টেড হচ্ছে তারা ডিরেক্টলি সার্ভারের সাথে কানেক্ট হচ্ছে এবং সার্ভারের ব্যাকগ্রাউন্ডে একটা ডাইনামিক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনার রিয়েল টাইমের আপডেট রেজাল্টটাকে পাচ্ছি আমরা এরপর আছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যেটা আরো বড় একটা কান্ট্রি ওয়াইড যেরকম হয় সেরকম ম্যানের চেয়েও আরেকটু বড় এরিয়া ওইরকম সেম স্ট্রাকচারে দেখেন যে অনেকগুলি ল্যান আছে অনেকগুলি ল্যানকে কানেক্ট করে হচ্ছে বাট এটার রেঞ্জটা আরো একটু বেশি মানে মেট্রোপলিটন এরিয়া হচ্ছে একটা সিটিকে টার্গেট করে করা হচ্ছে ওয়াইড এরিয়াটা একটা কান্ট্রিকে টার্গেট করে করতে পারি কান্ট্রি ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড হতে পারে অফকোর্স ওয়ার্ল্ড ওয়াইড হতে পারে মোটামুটি আপনারা বিষয়গুলি জানেন এগুলি নিয়ে ওয়াইড এরিয়ার কিছু অ্যাডভান্টেজ আছে এখানে এই পয়েন্টগুলিকে বোল্ড হয়ে দেখাচ্ছে না বাট আপনাদের ক্লাস করতে যেগুলি হাইলাইট করা পয়েন্ট সেগুলি বোল্ড হয়ে গেছে মানে এখানে নরমাল ওপেন হয়েছে এই কারণে সব একই ফন্ট হয়ে গেছে স্যার এই অ্যাডভান্টেজ মনে হয় एग्जामে আসতে পারে কিছু জিনিস এখান থেকে एग्जामে আসবেই তারপরে লাস্ট ওয়ান আছে দা লার্জেস্ট নেটওয়ার্ক ইজ দা ইন্টারনেটওয়ার্ক বা যেটাকে আমরা ইন্টারনেট বলি ইন্টারনেটওয়ার্ক বা ইন্টারনেট এটা হচ্ছে এই টাইপের মধ্যে লার্জেস্ট টাইপ আর কি তাহলে স্যার ইন্টারনেট এখানে ইনক্লুড না কেন এই ইন্টারনেট ক্লাস দিয়েছে তো ইন্টারনেট ক্লাস দিয়েছে তো ইন্টারনেট হচ্ছে আপনার একটা মানে সবচেয়ে বড় ল্যান্ডটাই হচ্ছে ইন্টারনেট মানে ইন্টারনেটে কানেক্ট হওয়া মানে আপনি ইন্টারনেটের সাথে কানেক্টেড সকল পিসির সাথে কানেক্ট হয়ে গেলেন তাই না তার মানে ওটাও একটা ল্যান্ডের কনসেপ্ট ল্যান্ড থেকেই তো ওয়ান আসছে ভাই অ্যাকচুয়ালি তো ওয়ান আমি বলছি যে ল্যান্ডের কনসেপ্টটা থেকেই এটা আসছে যে আমি ইন্টারনেটে কানেক্ট হচ্ছি মানে আমি এক গ্রুপ অফ পিসির সাথে কানেক্ট হচ্ছি সেই গ্রুপ অফ পিসিটা অনেক বড় অনেক অনেক মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড সো এটা ওয়ানের মধ্যেই আছে অফকোর্স কিন্তু ওয়ান কোশ্চেন ছিল জি শিওর আমার বাসায় আমি ইন্টারনেটের সাথে আমার একটা পিসি কানেক্ট জি আমার ফ্রেন্ড ওর একটা পিসি ইন্টারনেটের সাথে কানেক্ট আমি আমার পিসি থেকে ওর পিসিকে পিং করতে পারবো হ্যাঁ অবশ্যই পিং করতে পারবেন ওর আইপি অ্যাড্রেসটা আর নেটওয়ার্ক গেটওয়ে কিন্তু ওর লোকাল ওর পিং করতে গেলে কি হবে দেখেন ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন এই পয়েন্টে আপনি আছেন এই পয়েন্টে আপনি আছেন এই পয়েন্টে আপনার ফ্রেন্ড আছে মনে করেন দুজন পাশাপাশি বসে আছে কিন্তু আপনি যখন এখান থেকে পিং দিচ্ছেন একে কি ডাইরেক্ট এখানে যাচ্ছে এখানে কি হচ্ছে এখান থেকে আমাদের সুইচে যাচ্ছে আমাদের সুইচে যাচ্ছে আমাদের সুইচ থেকে আমাদের রাউটারে যাচ্ছে আমাদের রাউটার থেকে আমরা যাদের থেকে ইন্টারনেট কানেকশন নিয়েছি তার আইএসপি রাউটারে যাচ্ছে আইএসপি ওরা যেখান থেকে ইন্টারনেট নিয়েছে তার রাউটারে যাচ্ছে তার মানে এটা কয়েকটা দেশ ঘুরে তারপরে আবার কি আসছে আবার আমাদের রাউটারে আসছে মনে করেন ও আমাদের কানেক্টেই আপনার লোকাল এই রুমেই বসে আছে তার মানে আবার আমাদের রাউটারে আসছে তো এখান থেকে আমাদের সুইচে আসছে তারপরে আমাদের পিসিতে আসছে তাহলে এই পিসিতে যখন আপনি আইপি কনফিগ লিখবেন গতদিন ক্লাসে দেখাচ্ছিলাম আইপি কনফিগ লিখলে ওই কম্পিউটারের লোকাল আইপিটা দেখা যায় তো লোকাল আইপিতে আপনি পিং করলে কি হচ্ছে যে লোকাল আইপিতে এখান থেকে পিং করে আপনি এইভাবে পাচ্ছেন না কিন্তু আপনি যখন এইটা বাদ দিয়ে আপনি ডাইরেক্টলি কানেক্টেড মাঝখানে একটা সুইচ আছে আমাদের আপনি যখন এখানে লোকাল আইপি পিং করবেন এখন পাচ্ছেন বাট আপনি যদি বাসায় থাকে তাহলে তো ও ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট হচ্ছে তখন আপনি এইভাবে পিং করে পাবেন না তখন আপনি কি পিং করবেন আপনি ওর আইএসপি কে পিং দিতে পারেন যে ওর আইএসপি পাচ্ছেন কিনা এবং আপনার আইএসপি আপনার পিসি থেকে ওই আইএসপি কে পিং দিলে ওই আইএসপি অ্যাক্টিভেট আছে কিনা এটা দেখতে পারবেন কিন্তু ওর পিসি তো লোকাল আইপি পাচ্ছেন আবার যদি আপনি গুগলে যে সার্চ করেন ফাইন্ড মাই আইপি তাহলে আপনার পিসি রিয়েল আইপি দেখাবে রিয়েল আইপি মানে আপনার ইন্টারনেট আইপি দেখাবে বাট ওইটা আপনার একার আইপি না ওইটা কার আইপি আপনার আইএসপি আইপি ওই আইপি থেকে দেখা গেল 5000 লাইন দিয়েছে 5000 লাইন দিয়ে দিয়েছে ঠিক আছে 5টা দিতে পারে 5000 দিতে পারে তো সেই আইপিটা আপনি পাবেন আচ্ছা তাহলে ল্যান ম্যান 1 দিয়ে আমরা বেশি কিছু বললাম না এটা আপনারা একটা রিডিং দিয়ে দিবেন তাহলে
হবে, কারণ এখানে কিছু কোশ্চেন থাকতেই পারে আপনার যেমনটা যে বলছে ওয়ানের অ্যাডভান্টেজ কি, হ্যাঁ ইন্টারনেটের ডিসঅ্যাডভান্টেজ কি, বিষয়গুলো আপনারা একবার করে স্টাডি করতে পারবেন। তো ইন্টারনেটের পরে টাইপস অফ ইন্টারনেট আছে এক্সট্রানেট আর ইন্ট্রানেট। ইন্টারনেটের কিছু অ্যাডভান্টেজ দেখেন যে অ্যাডভান্টেজ না বলি একটু সমস্যা। টাইপস অফ কি? ইন্টারনেট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, ইন্টারনেট হচ্ছে যে নিজেদের নিজেদের, ইন্টার মানে হচ্ছে অল ওভার। সেটা পোর্টাল আপডেট দিয়ে দিন, পোর্টালে দেওয়া আছে সব আগে এই যে কথাটা বলার আগে আপনারা দেখবেন যে আছে কি না, তো দেখেন তারপর বলেন। আচ্ছা আমরা এই প্র্যাকটিস করি। 2 নম্বর নোটটা গেল, 3 নম্বর হচ্ছে টপোলজিস আছে। নেক্সট ক্লাসে করব আমরা কিছু আইপি অ্যাড্রেসের প্র্যাকটিস রিলেটেড কাজ। যে আইপি কনফিগ বা আইপি কিভাবে চিপ ওইটা রাইট, আইপি কনফিগ ওই যে চিনবেন ম্যানুয়াল তো হালকা দেখাই দিয়েছিলেন আমাদের ওই যে গ্রুপিং গুলো। আচ্ছা আসেন আমরা এবার আইপি অ্যাড্রেসের ক্লাসে আসি। আইপি অ্যাড্রেসের বন্ধ করে দিন না, একদম কি ভালো লেগেছে দেখেন আমাদের এটা কি অনেক সাবধানের সাথে এই হাইট করে তারপর ওই যেমন না ওই বাইশে ভাই এত ভালো আমাকে ব্লগ দিয়ে দিতে বেসিক্যালি আপনাদের সাথে এই ওয়ার্কশপটাও শেয়ার করা হবে। এটা প্র্যাকটিস বুক, আপনারা প্র্যাকটিসগুলি করতে হবে এখান থেকে। মানে ওর রেঞ্জ অনেক হাই দাও, রেঞ্জ না ডিফল্ট সাবজেক্ট মাসটা অটোমেটিক বসে যায়। ওই আইপি অ্যাড্রেস লিখে তার নিচে ঘরে আছে সাবজেক্ট মাস ক্লিক করলে বাই ডিফল্ট যেটা সাবজেক্ট মাস হওয়ার কথা সেটা বসে যায়। বাট সাবজেক্ট মাসকে যদি কাস্টমাইজ করতে হয় বা কেন কাস্টমাইজ করব সেই বিষয়গুলি ধাপে ধাপে আমরা এই ক্লাস থেকে আসবে এবং বেশ কিছু প্র্যাকটিসও এখানে করে দেওয়া আছে। বাকি প্র্যাকটিসগুলি ঘর খালি আছে আপনাদের জন্য করার জন্য আর কি। সো আপনারা এগুলি বাসায় প্র্যাকটিস করবেন এবং আমাদের বিফোর মিড একটা কুইজ হবে, কিন্তু সময় বেশি নাই, আর 2টা ক্লাস। তো আমি গ্রুপে দিয়ে দিব, হয়তো নেক্সট ক্লাসেও একটা শর্ট কুইজ 15-20 মিনিটের, মানে পুরো ক্লাস ধরে কুইজ এরকম না, 15 মিনিটের একটা কুইজ হয়তো নেক্সট দিন হতে পারে, নেক্সট ক্লাসে, না হলে তারপরে ক্লাস হবেই, এটা শিওর থাকেন। কারণ ফাইনাল মিডের আগে আমরা একটা ছোট করে কুইজ দিব। যে না এমসিকিউ টাইপের কুইজ হবে না, শর্ট কোশ্চেন টাইপের কুইজ হবে, শর্ট কোশ্চেন টাইপের। আচ্ছা আইপি অ্যাড্রেসের ক্লাসের কথা আমরা বলছিলাম। আপনার সামনে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হলে আপনি এটাকে ক্লাস কোন ক্লাসের আইপি অ্যাড্রেস, তার ডিফল্ট সাবনেট মাস্ক কি, এইটা একদম বেসিক, সেটা আগে শুনি। তুমি আমরা 5টা ক্লাস হয়, ক্লাস এ বি সি ডি ই, 5টা ক্লাসের আইপি অ্যাড্রেস হয়। যখন প্রথম সংখ্যাটা 1 থেকে 127 এর মধ্যে হবে তখন এটাকে প্রথম সংখ্যাটা 4টা পার্টের মধ্যে প্রথমটা, শুধু পরের গুলিকে খেয়াল করার দরকার নেই। প্রথমটা যদি 1 থেকে 127 এর মধ্যে হয় তাহলে এটাকে অ্যাকচুয়ালি 1 থেকে 126 পর্যন্ত যদি হয় তাহলে আপনারা ওটাকে ক্লাস এ বলবেন। 127টা রেজাল্ট, 127টা আমরা সাধারণভাবে ইউজ করি না, দেখতে পাচ্ছেন না?
ঠিক আছে? 1 থেকে যদি 126 এর মধ্যে হয় তাহলে এটাকে ক্লাস এ বলবো। 127 কি নেটওয়ার্ক 127 ইজ রিজার্ভ। 127 আমরা রিজার্ভ আছে ফর লুপ ব্যাক এন্ড ইন্টারনাল সেটিং। ওই লুপ ব্যাক, ইন্টারনাল সেটিং, লোকাল সার্ভার এইগুলি করার জন্য আমরা 127 টাকে রিজার্ভ রাখি। তাহলে সহজ কথায় আপনি 127 পর্যন্তই, বাট আপনি যখন আইপি নিয়ে কাজ করবেন, আপনি একটা ল্যান করতেছেন, তার মধ্যে আপনি মনে করেন যে ক্লাস এ আইপি দিয়ে আমি ল্যান করব, তাহলে আপনি 127 ইউজ করবেন, 1 থেকে 126 ইউজ করবেন। বাট বেসিক্যালি মনে রাখার সময় মনে রাখবেন 127 রিজার্ভ, বাট 126 পর্যন্ত যদি শুরু হয় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ক্লাস এ আইপি। যদি 128 থেকে 191 এর মধ্যে প্রথম সংখ্যাটা হয় তাহলে বলবেন ক্লাস বি আইপি। যদি 192 থেকে 223 এর মধ্যে হয় তাহলে বলবেন ক্লাস সি আইপি। ক্লাস সি আইপি, হ্যাঁ ক্লাস সি আইপি। তারপরে 224 থেকে 239 এর মধ্যে হলে ক্লাস ডি, এবং 240 থেকে 239 এর মধ্যে হলে ক্লাস ই। এর মধ্যে ডি আর ই নিয়ে আপনাদের মাথা ব্যথা দরকার নাই, কারণ এটা 100% রিজার্ভ। ঠিক আছে? এগুলি আমরা অ্যাসাইন করব না কখনোই। আমরা অ্যাসাইন করব কত? 1 থেকে 126, 128 থেকে 223। এই অ্যাট্রিবিউটগুলি যদি অ্যাসাইন করেন তাহলে আপনি নেটওয়ার্ক নিয়ে কাজ করতে পারবেন। বাট বেসিক্যালি আপনাকে এই নাম্বার সিরিজটুকু মুখস্থ রাখতে হবে, বিকজ আপনারা হচ্ছে কোন ক্লাসের আইপি সেটা যদি বলতে বলা হয় নিচে প্র্যাকটিস আছে সেইগুলি হবে। এবার আসেন আইপি অ্যাড্রেসের 4টা পার্ট। 4টা পার্ট। এটা যদি ক্লাস এ হয়, ক্লাস এর ক্ষেত্রে দেখেন, ক্লাস এর ক্ষেত্রে বলা হচ্ছে নেটওয়ার্ক পার্ট হচ্ছে প্রথম অংশটা। এই সবগুলি জিরো কেন? সবগুলি জিরো মানে হচ্ছে, মনে করেন এখানে একটা আমরা আইপি লিখি, মনে করেন যে 10 ডট, এই দাগ মানে ডট মনে করেন ভাগ পার্ট 10 ডট মনে করেন 20 ডট 10 100 একটা আইপি লিখছে। কোন ক্লাস? স্যার ক্লাসে। ক্লাসে এর মধ্যে নেটওয়ার্ক পার্ট কোনটুকু আর হোস্ট পার্ট কোনটুকু? এই যে এই 10টাকে আমরা আপনারা তো ভালো করে জানেন যে কম্পিউটারে সবকিছু বাইনারিতে কনভার্ট করে দেয়। নাম্বার হোক, টেক্সট হোক, ইমেজ হোক, ভিডিও হোক, সবকিছুতেই সব বাইনারিতে কনভার্ট করবে। মানে কালারকে আপনি বলতে পারেন ইমেজকে কিভাবে বাইনারি করে। ইমেজটা কি? ইমেজের পিক্সেল ভাগ হয়, পজিশন ভাগ হয়, এবং প্রত্যেকটা পিক্সেলের একটা কালার কোড আছে। প্রত্যেকটা কালারের একটা কালার কোড আছে, সেই কালার কোডের একটা বাইনারি নাম্বার আছে, সেইটাকে পাঠায় দেয় এবং পজিশন সহ পাঠায় দেয়। ওইটাই আপনার কাছ থেকে আরেকজনের কাছে চলে যায়, এবং যে ওটাকে রিসিভ করছে সে একটা ফটো ভিউয়ার দিয়ে ওটা ওপেন করবে। সেই ফটো ভিউয়ারটা কি করছে? ওই বাইনারিটাকে কনভার্ট করে দিচ্ছে আমার পিকচারে। বুঝতে পেরেছেন? মানে রিলেটেড টাইপের সফটওয়্যার দিয়ে ওপেন হয়, এবং ওই অ্যাসোসিয়েশনটা অপারেটিং সিস্টেমের মধ্যে অটোমেটিক করা থাকে। যখন আপনি একটা অপারেটিং সিস্টেম সেটআপ দেন, কি টাইপের ফাইল ওইটা বোঝে কি করে? পরের এক্সটেনশনটুকু দিয়ে মনে করেন যে একটা ফাইল এ বা এবিসি নামে একটা ফাইল, ওইটা কি টাইপের ফাইল? এটা মুভি ফাইল না ওয়ার্ড ফাইল না হচ্ছে আপনার কি ফাইল? ওটার এক্সটেনশন দেখে বোঝা যায়। মানে ডট 3 ডিজিটের 3 ক্যারেক্টারের একটা এক্সটেনশন থাকে। ওই এক্সটেনশনটা দেখে অপারেটিং সিস্টেম অটোমেটিক্যালি ওইটাকে ওই টাইপের কি সফটওয়্যার আপনার কাছে ইনস্টল করা আছে সেটা দিয়ে ওপেন করে। যদি ওই টাইপের কোনো সফটওয়্যারই না থাকে তাহলে ফাইলটা ওপেন করা যায় না, এবং আপনাকে বলে যে এই টাইপের কোনো সফটওয়্যার ইনস্টল করতে। তাই না? আপনি যখন একটা মুভি ফাইল ওপেন করবেন, যে কোনো এক্সটেনশনের মুভি ফাইল, আপনার কাছে কোনো রকম প্লেয়ারই নাই, ইভেন উইন্ডোজ মিডিয়া প্লেয়ারও নাই, তাহলে ওই মুভি ফাইলটা তো আপনি দেখতে পারবেন না। আপনি তো নিশ্চয়ই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে মুভি ওপেন করবেন না, তাই না? তাহলে এখানে খেয়াল রাখেন যে প্রথমটাকে শুধু হচ্ছে এখানে ক্লাসের ক্ষেত্রে প্রথমটাকে শুধু নেটওয়ার্ক, পরেরগুলি হচ্ছে হোস্ট হোস্ট হোস্ট। এইগুলি লিভিং ডিলিট করে এখানে প্রত্যেকটা বাইনারি নাম্বারের এখানে রেঞ্জ হতে পারে কত? খেয়াল করেন, এখানে রেঞ্জ হতে পারে প্রত্যেকটা সংখ্যা 0 থেকে 255 পর্যন্ত হতে পারে, তাই না? আপনাদের মোবাইল থেকে 255 কে দেখেন বাইনারিতে কনভার্ট করলে এটা আসবে হচ্ছে 0 কে যদি বাইনারিতে কনভার্ট করে আসবে হচ্ছে 8টা 0। 255 কে যদি বাইনারিতে কনভার্ট করেন আসবে 8টা 1। 8টা 1 আসবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে মিনিমাম রেঞ্জ, এটা হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ। এর মধ্যে আমি 10 দিয়েছি, 10 এর বাইনারি ভ্যালু কত? এটা আপনার বাইনারি যেভাবে বের করে সেভাবে বের করবেন। খুব সহজ হয়ে গেছে বাইনারি বের করা, 2 দিয়ে ডিভাইড করা। হয়তো আপনারা জানেন 5 থাকলো রিমেইনিং কত? 0। 2 দিয়ে ডিভাইড করলে থাকলো 2, রিমেইনিং 1। 2 দিয়ে ডিভাইড করলে 1 থাকলো রিমেইনিং 0। 2 দিয়ে ডিভাইড করলে 0, রিমেইনিং 1। তাহলে এটা একটা বাইনারি কনভার্ট করলে হচ্ছে 1010। 10 এর বাইনারি কনভার্সন। 8 ডিজিটে কনভার্ট করার জন্য কি করব? আগে আমি 4টা 0 কে বসায় দেব, তাহলে 8 ডিজিট হয়ে গেল।
দিস ইজ দ্য বাইনারি কনভার্সন অফ 10। ঠিক আছে, তাহলে দেখেন এইখানে আপনারা প্রথম অংশটুকু একটু খেয়াল রাখতে হবে, খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। প্রথম অংশটা শুধু নেটওয়ার্ক, ক্লাস এর ক্ষেত্রে 2 3 4 হোস্ট। আপনি যখন আরো বুঝবেন, তারপরে আপাতত এতটুকু খেয়াল রাখেন। ক্লাস বি এর ক্ষেত্রে কি হচ্ছে জি, আর এই রেঞ্জটা তো খেয়াল থাকছে তাই না? আচ্ছা, ক্লাস বি এর ক্ষেত্রে যখন হবে, ক্লাস বি যখন হবে তখন এই যে চারটা ভাগ, তার মধ্যে এইটা হচ্ছে নেটওয়ার্ক, এটা নেটওয়ার্ক, এটা হোস্ট, এটা হোস্ট। দুইটা নেটওয়ার্ক থাকবে, দুইটা হোস্ট থাকবে। প্রথম সংখ্যাটা অবশ্যই এই 128 থেকে 191 এর মধ্যেই হবে, এর বাইরে যাবে না ক্লাস বি তে। ক্লাস সি যখন হবে তখন আপনার থাকবে তিনটা নেটওয়ার্ক, একটা হোস্ট। ক্লাস ডি আর ই লাগবে না। তাহলে এখানে লেখা আছে আপনাদের নোটের মধ্যে নেটওয়ার্ক নেটওয়ার্ক হোস্ট হোস্ট ক্লাস এই ডি। বলছে এই প্রোটোকলস গুলো কারা বানাইছে? ভাই এইগুলি ইন্টারন্যাশনাল আইএসও, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন, তারা এগুলি করেছে এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড এইভাবেই চলে। যেমন আপনাদের কেবলের সিকোয়েন্সটা, হ্যাঁ, এইগুলি পুরো ওয়ার্ল্ড ওয়াইড। এবং এইটা যে মডেলে চলে, দিস ইজ কল্ড টিসিপি/আইপি মডেল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল, টিসিপি/আইপি। এইটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত। এবং যেই মডেলের ডেটাটা যায়, আপনি আপনার বন্ধুকে একটা ডেটা পাঠিয়ে দিলেন, তো একটা টেক্সটই পাঠিয়ে দিলেন, এইটা নেটের মধ্যে যে কত কাহিনী করে যায় সেগুলি আপনার ওএসআই মডেল করলে জানতে পারবেন। ওএসআই মডেলের 7টা লেয়ার আছে, 7টা লেয়ারে প্যাকেটটা কোথায় কিভাবে যাচ্ছে সেই বিষয়গুলো একটা সিরিয়ালে আর অপোজিট সিরিয়ালে ওইটা তো সিরিয়াল। প্রত্যেকটা মনে করেন প্রেজেন্টেশন লেয়ার তার কাজটা কি, নেটওয়ার্ক লেয়ার তার কাজটা কি, হ্যাঁ, মানে ও কোন দায়িত্বটুকু পালন করে, ওর দায়িত্ব। যেমন আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে নেটওয়ার্ক পড়ানো, আমি কিন্তু অন্য বিষয় আপনাদেরকে পড়াচ্ছি না। তার মানে আমি আমার লেয়ারটুকুই, আমার লেভেলেই যে কাজটা সেটা করব। তাহলে এইটুকু খেয়াল থাকছে তো? আমরা প্র্যাকটিসে আনবো এরপরে প্রাইভেট অ্যাড্রেস স্পেস কোম্পানিতে জব দিতে চাই। তো ক্লাস এতে আবার শুরু এক্সপেরিমেন্টাল ও হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে এই যে এই অংশটুকু বাকি আছে, হ্যাঁ, এতটুকু বলিনি, এতটুকু হচ্ছে এটার মধ্যে আবার বিট রিজার্ভ করা আছে, সেটা আরেকটা আলোচনায় দেখাই। সেই ক্লাস নোটটা আমি দেখেছি না এখানে, ওইটা সুন্দর করে এক্সপ্লেনেশন করে একটা চার্ট করে দিয়ে রাখছি। ওই চার্টটা দেখলেই আপনারা ওই এক্সপ্লেনেশনটা ভালো বুঝতে পারবেন। এই জন্য এতটুকু অংশ আপাতত বাদ রাখলাম। ডিফল্ট সাবনেট মাস্ক ক্লাস এর ক্ষেত্রে, ডিফল্ট সাবনেট মাস্কের ক্ষেত্রে এই নেটওয়ার্কের জায়গাটায় 255 বসায় দিবেন, বাকিগুলিতে হোস্টগুলিতে 0 বসায় দিবেন, হয়ে গেল ডিফল্ট সাবনেট মাস্ক। নেটওয়ার্কগুলি 255 বসবে, হোস্টগুলি 0 বসবে, মাঝখানে দাগগুলি মানে ডট। এখানে তিনটা 255 বসবে, একটা 0 বসবে। দিস ইজ কল্ড দ্য ডিফল্ট সাবনেট মাস্ক। এবার কাস্টমাইজ সাবনেট মাস্কটা একটু জটিল, সেটা আমরা বোঝার চেষ্টা করব। ডিফল্টটা নিয়ে কোনো ঝামেলা নাই, কারণ এর ক্ষেত্রে মনে রাখবেন একটা 255, বাকিগুলি 0। বি এর ক্ষেত্রে দুইটা 255, বাকিগুলি 0। সি এর ক্ষেত্রে তিনটা 255, বাকিগুলি 0। আচ্ছা, আপনাদেরকে সংক্ষেপে বাইনারিতে কনভার্ট করা শেখাচ্ছে, কারণ বাইনারিতে যদি সুন্দরভাবে কনভার্ট না করতে পারেন কোনো একটা নাম্বারকে, কারণ আমরা যে আইপি অ্যাড্রেসটা এটা কিন্তু ডেসিমাল নাম্বার ভ্যালু। এই যে আইপি অ্যাড্রেসটা লিখছি 255 বলে না 10 20 যা লিখেছি ডেসিমাল ভ্যালু। এইটাকে কনসেপ্টটা বুঝতে গেলে এটাকে বাইনারিতে নিয়ে তারপরে বুঝতে হবে, মানে কেন এরকম হচ্ছে। তাহলে ওইটার বাইনারি ভ্যালুটাকে নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে। সো আপনাকে একটু ক্লিয়ার যে বাইনারিতে কিভাবে আসতে হয়, এটা একটা ওয়ে আছে, এখানে আরেকটা ওয়ে আছে। মনে করেন যে এইভাবে আপনার তো ম্যাক্সিমাম রেঞ্জ তো 256 পর্যন্ত, 255 পর্যন্ত। এই সংখ্যাগুলিকে যোগ দেন, দেখেন 255 হয়ে যাবে। কত আছে? 128 শুরুতে, তার অর্ধেক, তার অর্ধেক, তার অর্ধেক, এভাবে অর্ধেক অর্ধেক করে গেছি, হাফ হাফ করে আমরা লিখে গেছি। এখন কোনো একটা সংখ্যা মনে করেন দিয়েছে যে এই যে 10101, এই সংখ্যাটা দিয়েছে আপনাকে। এই সংখ্যাটা দিয়ে যদি বলে এটা একটা বাইনারি নাম্বার, এটাকে ডেসিমালে কনভার্ট করে। ডেসিমালে কনভার্ট করতে গেলে কি করব আমরা? এই সংখ্যাগুলি এই যে 128 এর নিচে নিচে বসায় দেব। মনে করেন এই যে সংখ্যাটা, মনে করেন দ্বিতীয় লাইনটা হিসাব করেন। 0 আছে ফার্স্টে, 0টা দেখা যায় না, মানে তিনটা 1 0 তারপর তিনটা 1 আছে। এই সংখ্যাটাকে বললো যে আপনাকে তাহলে যতটা বাইনারি নাম্বার আপনি ডেসিমালে কনভার্ট করেন, তাহলে আপনি সামনে একটা 0 দিয়ে 8টা ঘর পুরো করে দিবেন। 8 ঘর পুরো না করলে কনফিউজড হয়ে যাবেন।
কারণ এই যেরকমটা আমি করছিলাম এখানে 4টা 1 ছিল, মানে 1010 ছিল, আগে আরো 4টা 0 দিয়ে 8 ঘর পুরো করে নিয়েছি। তাহলে নিচে 0, এখানে 1 এর নিচে 1, তারপরে এই সংখ্যাগুলোকে যোগ, যেগুলোতে 1 আছে সেইগুলো যোগ করব, মানে এটা দিয়ে সংখ্যাটাকে গুণ করতে হবে, এক দিয়ে গুণ করলে তো যা আসে তাই। তাহলে আমি যোগ করব 64 যোগ 32 যোগ 16 8 বার 4 যোগ 2 যোগ 1 করলে দেখেন 120 আসবে। হ্যাঁ স্যার, এটা আমি দেখছিলাম ইউটিউবে। তো এটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে যাওয়ার নিয়ম। আর ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য এই লজিকেও করতে পারেন, এই লজিকেও করতে পারেন। ঠিক আছে? তাহলে দেখেন এখানে 100 হ্যাঁ ওইটা যোগ করছে, পাশে দুইটা যোগ করে দেখাইছে, বাকিগুলি কিছু প্র্যাকটিস করে দেওয়া আছে। নিচে আসি, এগুলি আপনারা দুই একটা নিজেদের পছন্দ মতো প্র্যাকটিস করে নেবেন। মানে সংখ্যাটা বেসিক্যালি এরকম থাকবে, আপনি 8 ডিজিট পুরো করার জন্য 0 বসায় নেবেন, বা 8 পুরো করতে যতগুলি 0 লাগে ততগুলি 0 দিয়ে 8 পুরো করে নেবেন, তারপর ওই 128 এর নিচে নিচে সংখ্যাগুলি লিখে যোগ করে দিলে বের হয়ে আসবে। সিমিলার টাইপের প্র্যাকটিস আছে এগুলি। আচ্ছা, এবার একটু বলেন যে ক্লাসগুলি বলেন, পাশে লেখা আছে, আপনারা মানে দেখেই বলতে পারছেন, বাট তারপরেও আপনার যদি কনফিউজ থাকে না আসলে এটা তো এই ক্লাস হওয়ার কথা না, তাহলে আপনারা সেটা বলবেন। মনে করেন যে কত 10 দিয়ে শুরু, তাহলে ক্লাস A তে চলে গেল। 128 থেকে হলে ক্লাস B বলবো, 192 থেকে হলে ক্লাস C বলবো। তাহলে এটা 192 এর যে ছোট বাট 126 এর বড়, তাহলে ক্লাস B তে চলে গেল। 192 মানে 192 থেকে C, পরেরগুলি যাই থাক, পরেরগুলি আমরা তো ক্লাস ডিফাইন করার জন্য দরকার হচ্ছে না। 220 ক্লাস C, 230 ওই যে রেঞ্জে চলে আসে, 224 এর পর থেকে ক্লাস D। তো এই ক্লাস নিয়ে আমাদের কোনো কাজ নাই, বাট আমরা আইপি ক্লাস বলার জন্য এটাকে করতে হবে। আচ্ছা, নেক্সট আছে নেটওয়ার্ক এন্ড হোস্ট আইডেন্টিফিকেশন। আচ্ছা, এই যে একটা আইপি অ্যাড্রেস আপনাকে দিলাম, এর মধ্যে কতটুকু অংশ নেটওয়ার্ক আর কতটুকু অংশ হোস্ট, এইটা ডিফাইন করার জন্য আগে আপনাকে একটা ক্লাস জানতে হবে। তাহলে 177.100.18.4, তাহলে এটা কোন ক্লাস? ক্লাস B। ক্লাস বি। ক্লাস বি হলে যেমন দেখছি ক্লাস বি তে দুইটা নেটওয়ার্ক, তাহলে এই যে হোস্ট নেটওয়ার্কের দাগ দিছে দুইটা। হোস্ট কোনটা? ক্লাস বি এর হোস্ট কয়টা? লাস্টের দুইটা। আচ্ছা, দেখেন তাহলে এই যে এখানে 119 ক্লাস A। দেখেন, আপনি টাকা দেখেন, কোনো কনফিউশন থাকলে বলেন। না স্যার, কনফিউশন নেই, আমার ক্লাসের নাম এমনিই করবো জানো। বাকি রাজি ওর চোখ কথা কথা বন্ধ হয়ে আসছে। ওর নাম জানেন কি? ইয়াসিন। আর চশমা পরে কি ঘুমাচ্ছে ভাই? চশমাটা খোলো তো। এইটা ফলো করা আমার ক্লাসে বাইরে যাই তো ক্লাসের মধ্যে। আচ্ছা ঠিক আছে, পড়ো। পড়ানোর চশমা পরে সানগ্লাস করে ঘুমানোটা খুব সুবিধা, ঘুমানোটা খুব সুবিধা, তাহলে একদম ডাইরেক্ট বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে ক্লাস কিভাবে আমরা অ্যাড্রেস দেখে ক্লাস বলবো, আর ক্লাসের কতটুকু অংশ হোস্ট, কতটুকু অংশ নেটওয়ার্ক। ঠিক আছে, আরেকবার একটু রিকল করি। ক্লাস এ তে নেটওয়ার্ক একটা, হোস্ট তিনটা, ক্লাস বি তে দুইটা, ক্লাস সি তে নেটওয়ার্ক তিনটা, হোস্ট একটা। আচ্ছা, এই নেটওয়ার্ক আর হোস্টের কাজ কি, কেন এরকম ডিফাইন করা হলো, কোন ক্লাসে কতগুলি নেটওয়ার্ক তৈরি করা যায়, সেইগুলি আরেকটা চার্ট আছে আমার, সেই নোটটা আমি সামহাও দেখতেছি না, ওটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করা যাবে অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা বুঝছি যে এইটা মনে করো 199 মানে হচ্ছে 192 এর চেয়ে বড়, 192 থেকে তার চেয়ে বড়, বাট 224 এর ছোট। তাহলে ক্লাস সি মানে তিনটা অংশ নেটওয়ার্ক, ক্লাস এর অংশ হোস্ট। আচ্ছা, এবার আসলে যে হোস্ট পোরশন আইডেন্টিফাই করা। মনে করেন যে 192.25 এটা কোন ক্লাস করছে, 192 থেকে বলতে হচ্ছে সি, তাহলে সি তে হলে হোস্ট শুধু লাস্টেরটা মার্ক করা হয়েছে। এইভাবে কিছু প্র্যাকটিস এখানে দেওয়া আছে। আচ্ছা, নেক্সট পেজে আসেন, নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন বলেন যে ইউজিং দ্য আইপি অ্যাড্রেস এন্ড সাবনেট মাস্ক, দেখেন আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক আপনাকে বলে দিচ্ছে যেটা শোন রাইট আউট দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস, আপনাকে নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখতে বলেছে। নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি? নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে ওই সিরিজের নেটওয়ার্কের পার্টটা জাস্ট মানে নেটওয়ার্ক পার্টটা, শুধু হোস্ট পার্টটাকে 0 করে দিতে হবে, হোস্ট পার্টটাকে যা শুধু 0 করে দিব। তাহলে দেখেন 188.10.18.2 এটা কোন ক্লাস? ক্লাস B। যেখানে সাবনেট মাস্ক দেওয়া আছে খুব সহজে আরো বোঝা যাচ্ছে, আমার চিন্তাও করা লাগছে না। এবং সাবনেট মাস্ক দেওয়া আছে দুইটা 255 মানে ক্লাস বি।
তাহলে নেটওয়ার্ক পার্ট কত? আমাকে বলছে শুধু নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখতে। তাহলে এই প্রথম 188.10.0.0.0 এইটা দিলে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস লেখা হয়ে গেল। ক্লাস এ, ক্লাস এ তে আমাদের কি ভুল হয়ে গেছে, বুঝতেই পারছেন, ঠিক আছে না? নেটওয়ার্ক অ্যাড্রেসে যদি আমরা সাবনেট নেটওয়ার্ক অ্যাড্রেসে আমরা সরি এটা ভুল হয়নি, এই 255 কে আপনারা কনসিডার করবেন। কয়টা 255 আছে সেই কয়টা ঘর রাখবেন, বাকিটা জিরো। সাবনেট মাস্কটা আমরা এই করতেছি। সাবনেট মাস্কটা এই জন্যই দেওয়া হয়েছে। প্রত্যেকটা আইপির সাথে সাবনেট মাস্ক কম্পালসারি। আমরা আইপি ক্লাস বোঝার জন্য সাবনেট মাস্ক নেইনি, কিন্তু একটা আইপি অ্যাড্রেস যখনই আপনি কম্পিউটারে বসাবেন ওটাকে অ্যাক্টিভ করতে গেলে তার সাবনেট মাস্ক দিতেই হবে, ঠিক আছে? সেটা ডিফল্ট, এখানে ডিফল্ট সাবনেট মাস্ক দেওয়া আছে, ডিফল্ট হোক আর কাস্টমার সাবনেট মাস্ক হোক, সাবনেট মাস্কটা কম্পালসারি দেওয়া লাগে। তো সেম ভাবে দেখেন এখানে তিনটা 255 আছে, তো তিনটা ঘর রেখে আমরা বাকি ঘরটাকে জিরো করে দিচ্ছি। মানে এই অংশটুকু এইটা বসবে আর এই অংশটার বদলে জিরো বসবে। সাবজেক্ট ক্লাস থেকে নেটওয়ার্ক অ্যাড্রেস আসে, যেখানে সাবজেক্ট ক্লাসে জিরো আছে, এই দুটো জিরো আর এই দুটো জায়গায় এই দুটো কম্বিনেশনে আসছে। দেখেন সেম ভাবে নিচের ভিডিও আছে, ধরেন এখানে কি তিনটা, তাহলে এই তিনটার বদলে এই তিনটা ঘর বসাবো, জিরোর বদলে জিরো বসাবো। এটাকে বলে নেটওয়ার্ক অ্যাড্রেস, খেয়াল রাখবেন। স্যার নাম্বারটা নাম্বারটা কি ভুল হয়েছে? না 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 বুঝেননি? এই যে দেখেন মনে করেন 255 কয়টা আছে, সেই কয়টার বদলে 255 জায়গায় সংখ্যাটা লিখবেন, শূন্যগুলির বদলে শূন্য লিখবেন। যেমন এটা 117.0.000 লিখবেন। আরেকটা চলে গেছে, যে এখানে মনে করেন যে এটা, তাহলে এখানে 255 আছে তিনটা, তাহলে 255 এর বদলে 199, এটার বদলে 20, এটার বদলে 150 আর এই জিরোর বদলে 0। এটাকে বলে নেটওয়ার্ক অ্যাড্রেস। হোস্ট কি? একদম প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর তারপরে থেকে আসছে আমাদের হোস্টের অংশ। এটা মানে যেখানে 255 থাকবে ওখানে 0 বসে দিই। এইখানে হ্যাঁ, যেখানে 255 থেকে একটা 0 বসাবেন। এই হচ্ছে হোস্ট অ্যাড্রেস। 255 গুলিকে 0 বসিয়ে দিবেন, বাকিগুলিকে হোস্ট অংশটুকুকে ঠিক রাখবেন। নেটওয়ার্ক অংশটুকু দেখেন, নেটওয়ার্ক অংশ কি ছিল? এই নেটওয়ার্কগুলোকে 255 সাবস্টিটিউট করে দিচ্ছিলাম। এই নেটওয়ার্ক আর হোস্টের এই অংশটুকু খেয়াল রাখলেই করতে পারবেন। হোস্ট অ্যাড্রেসে কি আসছে? হোস্ট অ্যাড্রেসে হোস্ট পার্টটুকু ঠিক থাকবে। এখানে হোস্ট পার্টটুকু এই 0 এর বদলে 11 বসবে, 255 গুলি 0 বসে যাবে। তাহলে 255 তিনটা 0 আর এই 0 এর বদলে এই 11। হোস্ট অংশটুকুকে যেহেতু হোস্ট অ্যাড্রেস, হোস্ট অংশটুকুকে বসাবো। যেহেতু নেটওয়ার্ক অ্যাড্রেস, তাহলে নেটওয়ার্ক অংশটুকুকে বসাবো। এই চারটা অনুযায়ী লিখলেই হবে। ডিফল্ট সাবনেট মাস্ক কত? এবার ডিফল্ট সাবনেট মাস্ক বসাতে গেলে আমাদের ক্লাস জানলেই হচ্ছে, আর কিছু লাগবে না। তাহলে আইপি অ্যাড্রেস দেখে আপনি বলবেন এটা ক্লাস কত, 223 ক্লাস কত, সি। তাহলে সি তে আমরা সি তে আপনার নেটওয়ার্ক কয়টা? তিনটা, তার মানে তিনটা 255 আর হোস্ট 0। তাহলে ডিফল্ট সাবনেট মাস্ক হয়ে গেল। সকলে ডিফল্ট সাবনেট মাস্ক খুব সহজ। আচ্ছা, এন্ডিং করার মধ্যে দেখেন যে আপনারা ওই যে ডিএলডি তে পড়ে আসছেন না, লজিক, এই লজিকের মাধ্যমে অ্যাড করা যায়। এভরি আইপি অ্যাড্রেস মাস্ট বি অ্যাকম্পেনিড বাই এ সাবনেট মাস্ক, মানে প্রত্যেকটা আইপি এর একটা সাবনেট মাস্ক থাকবে। বাই নাও ইউ শুড বি এবল টু লুক অ্যাট অ্যান আইপি অ্যাড্রেস এন্ড টেল হোয়াট ক্লাস ইট ইজ। আপনারা অলরেডি একটা আইপি অ্যাড্রেস দেখে এটা কোন ক্লাস বলতে পারছেন। আনফরচুনেটলি ইওর কম্পিউটার ডাজ নট থিংক দ্যাট ওয়ে। For your computer to determine the network and subnet portion of IP address, it must add the IP address with the subnet mask. IP address এর সাথে subnet mask কে add করতে বলে, মানে যোগ করতে হয়। তো ডিফল্ট subnet mask কি আমরা জানি ক্লাসে যে একটা দুইটা তিনটা করে 255 আছে, এটা তো ডিফল্ট subnet mask। এটা তো ক্লিয়ার আপনাদের। এন্ডিং এর ইকুয়েশনে হচ্ছে 1 আর 1 মিলে হচ্ছে 1। এইটুকু আপনারা যে বললাম ডিএলডি তে করেছেন, বাকি সব 0। যদি অর হতো তাহলে কি হতো? শুধু 0 0 বলে 0 নাম শুনবো। রাইট, মানে যে কোনো একটা 1 থাকলেই 1, আর এন্ডের ক্ষেত্রে দুইটাই 1 থাকলে 1, আদারওয়াইজ 0। এন্ডিং করতে হবে। একটা एग्जांपल দেখেন।
আইপি অ্যাড্রেস দেওয়া আছে মনে করেন 192.100.1033 এটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। তো what you can figure out from this আইপি অ্যাড্রেস সি আপনি ফিগার আউট করতে পারছেন কেউ থেকে কি বের করতে পারলেন আইপি অ্যাড্রেস সি নেটওয়ার্ক পোরশন কতটুকু যেহেতু সি হলে নেটওয়ার্ক পোরশন হচ্ছে 3টা তাহলে আন্ডারলাইন করেছি 3টা হোস্ট পোরশন কতটুকু একটা সো আমরা আন্ডারলাইন করেছি একটাকে তাহলে এতটুকু আপনারা আইডেন্টিফাই করতে পারছেন and in order for your computer to get the same information it must add the IP address with the subnet mask in binary আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করব and then ওটাকে অ্যাড করব তাহলে IP অ্যাড্রেসটা ছিল এই যে IP অ্যাড্রেসটা ছিল 192 কে যদি আপনি বাইনারিতে কনভার্ট করেন ইউজিং ইওর ক্যালকুলেটর বাইনারিতে কনভার্ট করেন তাহলে আসে 11 তারপর 6টা 0 192 বাইনারি কনভার্সন সেম ভাবে 100 এর বাইনারি কনভার্সন 10 এবং 33 এর বাইনারি কনভার্সন IP অ্যাড্রেস গেল তিনটা পার্ট নেটওয়ার্ক একটা পার্ট হোস্ট ডিফল্ট সাবনেট মাস্ক কত 255 তিনটা একটা শূন্য তাই লিখেছি 255 কে বাইনারিতে কনভার্ট করলে 8টা 1 আসে তিন জায়গায় হচ্ছে এখানে একটা 1 থেকে চলে আসলো এটা এখানে মিস্টেক হয়ে গেছে একটা এখানে একটা 1 হবে হ্যাঁ এটা 1 হবে কারণ আপনার বাইনারি কনভার্সন আর কিছু না এবার যখন এন্ডিং করবেন আপনি এন্ডিং করতে দেখেন যেখানে দুইটাই 1 আছে সেটা শুধু 1 আসবে এই যে 1 যেখানে দুইটাই 1 আছে সেটা শুধু 1 আসবে বাকি দুই সব 0 আসবে এন্ড এর লজিক দুইটা 1 থাকলে আমরা এখানে একটা 1 দিলেও এটা 0 আসে সো এই এন্ড করার পরে এই রেজাল্টটা পাচ্ছে এন্ডিং উইথ দ্য ডিফল্ট সাবনেট মাস্ক allows the computer to figure out the network portion of the address এবার আসেন এখানে ওই অ্যাড্রেসটাকে ফিগার আউট করার জন্য আসছে এখন when we take a single network such as এই অ্যাড্রেসটা divided into 5 small network মনে করেন যে আপনি একটা নেটওয়ার্ক নিলেন একটা নেটওয়ার্ক অ্যাড্রেস নিলেন নেটওয়ার্ক অ্যাড্রেসটা কখন আসে যখন কতদিনকে আপনারা রাউটার কনফিগারেশন করা দেখেছেন মনে করেন যে একটা রাউটার এই রাউটার থেকে আপনি এই পাশে এখানে সুইচ দিচ্ছেন মনে করেন এবং এই সুইচের সাথে অনেকগুলি ডিভাইস কানেক্টেড আছে তো এই রাউটার থেকে এইখানে ইন্টারফেসে একটা আইপি বসাইছিলাম না আমরা কতদিন মনে করেন এখানে ডাইরেক্ট পিসি আছে এখানে পিসি আছে এই পিসিতে আপনি একটা আইপি বসাচ্ছেন তাহলে এইখানে থেকে যে লাইনটা বের হচ্ছে এইটা হচ্ছে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস এখান থেকে যে লাইনটা বের হচ্ছে এইটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এইখানে পিসিতে যে আইপিগুলি বসাচ্ছেন এইগুলি হচ্ছে লোকাল অ্যাড্রেস তার মানে আপনি যদি মনে করেন যে আরেকটু স্পষ্ট করে যদি করি এইখানে মনে করেন আমি ডাইরেক্ট একটা পিসি থাকলো রাউটার থেকে এখানে ডাইরেক্ট আমি একটা পিসি আছে পিসিতে আপনি একটা আইপি বসাচ্ছেন তাহলে আপনার মনে হতে পারে মনে করেন এখানে বসালাম 192.168.10.10 এখানে বসালাম 10.10.10.10 তাহলে বলতে পারেন যে এখানে দুইটা আইপি কেন এইটাতে একটাই কানেকশনের এই মাথার আইপিটা হচ্ছে এইটা আর কানেকশনের এই মাথার আইপিটা হচ্ছে এইটা একই কানেকশনের দুইটা আইপি কেন দুইটা আইপি মানে হচ্ছে রাউটার থেকে যেই আইপিটা বের হয় এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এই পাশে যত কিছু থাকবে সবার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এটা ডিফল্ট গেটওয়ে আপনারা বসাবেন ডিফল্ট গেটওয়েতে এটা বসাতে হবে আর এই পাশে আপনি সুইচ নিয়ে বা আরো সুইচের সাথে আরো অন্যান্য ডিভাইস দিয়ে আপনি এক বড় স্প্রেড করবেন একটা ওয়ান কানেকশন করেন ম্যাথ কানেকশন করেন সবার জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এখানে যে রাউটার থেকে যে আইপিটা ইন্টারফেসে যে গিগাবিট ইথারনেট 0/0 গেলছে না ওইখানে যে আইপিটা আমরা বসাচ্ছি ওইটা হচ্ছে রাউটার থেকে এই পাশের আইপি যেটা রাউটার থেকে আমরা চাইলে দুইটা কেন চারটা পাঁচটাও বের হতে পারে কিন্তু সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা মডিউল অ্যাড করে দিতে হয় সেই এক্সট্রা মডিউলের মধ্যে আপনি আবার এখানে আলাদা নেটওয়ার্ক নিতে পারেন এইখান থেকে যে আইপিটা বের হচ্ছে এই আইপিটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক পুরো এই অংশের এই সাইডের নেটওয়ার্কের জন্য এইটা হচ্ছে নেটওয়ার্ক আইপি আচ্ছা এইখানে আসেন দেখেন যে মনে করেন যে ওই থেকে নেটওয়ার্ক ওই অ্যাড্রেস দিচ্ছি এবং ওইটাকে পাঁচটা ছোট ছোট ভাগে ভাগ করব মানে মনে করেন যে আমি একটা আইপি নিয়েছি এবার আমার অফিসে পাঁচটা আলাদা ডিপার্টমেন্ট আছে আমি একজন আইটি অফিসার রাখছি যে এটাকে সবকিছুকে ম্যানেজ করবে তো আইটি অফিসার কি চিন্তা করবে যে বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর চিন্তা করবে তার কাজটা কিভাবে করলে সুবিধা হয় তো এটার জন্য একটা সাজেস্টেড ওয়ে আছে
সেটা হচ্ছে যে আমি কি করতে পারি, আমার 5টা ডিপার্টমেন্টকে আলাদা আলাদা 5টা নেটওয়ার্ক সাবনেটে ভাগ করতে পারি। মানে সাবনেট কি, নেটওয়ার্ককে সাব করা, নেটওয়ার্ককে ভেঙে ভেঙে ছোট ছোট করে দেওয়া, যাতে ওইটাকে ম্যানেজ করা সুবিধা হয় এবং ওইটাকে যে কোনো সময় এররগুলিকে সহজে হ্যান্ডেল করা যায় এবং আইপি অ্যাড্রেস দেখেও বলে দেওয়া যায় যে ওইটা ওই ডিপার্টমেন্টের আইপি। তাহলে এখানে কি করছি, এখানে আমরা ডিভাইড ইনটু 5 স্মলার নেটওয়ার্ক। যেমন মনে করেন যে এখানে শূন্য আছে 16 থেকে একটা, 32 থেকে একটা, 48 থেকে এবং 84 থেকে এবং 80 থেকে, 5টা ভাগে ওইটাকে নেটওয়ার্কটাকে ভাগ করে দিতে পারি। মানে এই অ্যাড্রেস থেকে শুরু হবে, মানে আপনার এই যে 16 মানে হচ্ছে 16 থেকে এইখানে 32, তো 32 এর আগ পর্যন্ত যেগুলি আছে ওই আইপি অ্যাড্রেসগুলি মনে করেন আমি অ্যাডমিনকে দিলাম। 32 থেকে শুরু করে 47 পর্যন্ত আমি মনে করেন যে অ্যাকাউন্টসকে দিলাম। এরকম ভাবে আলাদা আলাদা করে আইপি স্পেস ভাগ করে দেওয়া যায়। এই ভাগগুলি কিভাবে করতে হয় সেগুলি নিয়ে আর একটু ডিটেইলসে একটু জটিল ভাবে আসতে হবে, সেটা শুরু থেকে যেদিন শুরু করব ওই দিনকেই শেষ করব। তার মানে আমি নেক্সট ক্লাসে করতে চাই, ওই অংশটুকুকে আপনাকে দেখাচ্ছি পরে। এই যে সাব নেটওয়ার্ক করেছে, সাব নেটওয়ার্কের মধ্যে এই যে ভাগ করে দিচ্ছে, এটা আমি কাস্টম সাবনেট। এখানে বেশ কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে কাস্টম সাবনেট ক্লাস বের করার। তো আমরা যে একটা প্রবলেম একটা দুটো প্রবলেম আলোচনা করব এবং তারপরে আপনারা যেটা দেখতে হবে যে এখানে বেশ কিছু প্রবলেমকে আপনার সলভ করে দেওয়া আছে, বাট আপনারা এই পুরো অংশকে হাইড করে শুধু এই 3 লাইন দেখবেন। আপনাকে এইটুকু দেওয়া হবে, আপনাকে বাকিটুকু এই ঘরগুলি যেটা লাল কালি দেখছেন এইটুকু খালি থাকবে এবং এই কাজটুকুকে আপনার করতে হবে। তো এটা পরে দেখে আমরা প্র্যাকটিস করব, আজকে আর করব না। জি, কুইজের আগে করে ফেলবো। কুইজে এগুলো থাকবে, প্লাস হচ্ছে আপনার থিওরিটিক্যাল যা পড়ছি আমরা ওই কোশ্চেনও থাকবে আর কি।